ডাল ভাত খান কিংবা রুটি, ডাল ভাত খান কিংবা রুটি কিংবা আলু পটল শিম সেদ্ধ কিংবা ভাজা খেলেও প্লিজ ছুঁড়বেন না ডিম। মুরগিরও তো মন আছে, মুরগিরও তো মন আছে, সে কষ্ট করে ডিমটা পাড়ে। মুরগিরও তো মন আছে, সে কষ্ট করে ডিমটা পাড়ে। সেদিন না হয় নাই চললেন কারোর মুখ বা ঘাড়ে, হয়তো সেদিন ফুটলে পরে হতো কোনো বাচ্চা, হয়তো সেদিন ফুটলে পরে হতো কোনো বাচ্চা, বড় হয়েছে ডাক্তার হতো কিংবা ইঞ্জিনিয়ার সাচ্চা, অথবা সে পারত হতে শিক্ষক বা মন্ত্রী। তাই ডিমটা ছোঁড়ার আগে নিন না ভেবে কারা আসল ষড়যন্ত্রী। আমি সবাইকে অনুরোধ এবং ধন্যবাদ আপনাদের, যে যন্ত্রণার মধ্যে দিয়ে একটা বাচ্চা বড় হয়, সে যখন তারপর কৃতি হয়, তখন তার বাবা মায়ের সব থেকে বড় গর্ব হয়। আর সেই বাবা মা তার দর্শকেরা আর কেউ নয়। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর চিত্তরঞ্জন ত্রিপাঠী মহাশয়কে। আমাদের দিদি রয়েছেন নীলাঞ্জন রায়, সংস্কার ভারতী, যিনি নির্ভীতে কাজ করে যান। যে সাগর যত গভীর হয় তার চঞ্চলতা কম হয়। দিদির জন্য একটা হাত দিলেও তার নীরবতা দেখি। ভাই, বন্ধু আবির এবং সর্বরী, বাকি অন্যান্যরা, আমি নয়াবাতি তাদের সঙ্গে কাজ করবার আমার সুযোগ হয়েছিল এবং সময় হয়েছিল, কারণ সর্বরী আমাকে বলেছিল যে তোকে সময় বার করতেই হবে। তো এটা খুব ইন্টারেস্টিং প্রোডাকশন অগ্নিজল, সেখানে আমি অভিনয় করেছিলাম এবং তারপর এনএসডিতে সেটা মঞ্চস্থ হয়েছিল। একটাই কথা বলবো, এরপর অপঙ্কের প্রতীক্ষায় আমরা সবাই রয়েছি, সবাই দেখব যে ঠিক কিভাবে আমরা সবাই মিলে একসঙ্গে সংস্কৃতি জগৎ, যেটা ধুলো কাদা মাখিয়ে বিষাক্ত বাতাসে দূষিত করে দেওয়া হচ্ছিল, সেখান থেকে কেমন করে আমার মাটি, আমার দেশ, আমার সুজন, আমার স্বজন, তাদেরকে নিয়েই আমি এটাকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করে তুলতে পারি। তার প্রভূত আলোচনা, প্রভূত দিক নীলাঞ্জনা দিদি এবং তার যারা সহযোদ্ধারা রয়েছেন, সহযোগীরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছি। আজকে ঠিক যে পরিবেশে এখানে কথা বলছি, একটা সময় বারবার মনে হতো যে হবে কি, তারপর মনে হচ্ছিল যে সবাই মিলে চেষ্টা করলে তো হয়। চেষ্টা বিভিন্ন ধরন হয়, বিভিন্ন ভাব হয়, বিভিন্ন আঙ্গিক হয়। সেই আঙ্গিকে সবাই চেষ্টা করেছেন, আপনারা প্রত্যেকেও। আলটিমেটলি সেই পরিবেশটা এসেছে এবং যার জন্য হয়তো আমরা সবাই এখানে জড়ো হবার অবকাশ পেয়েছি। পাখি উঠতে গেলে তো আকাশ লাগে। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় পশ্চিমবঙ্গের মানুষ, তাদের প্রত্যেকের ভরসায় আকাশটা তৈরি হয়েছে, যাতে আমরা স্বাচ্ছন্দ্য নিয়ে উড়তে পারি, কোনো রকম ধুলো বালি কাদা আগুন বারুদ যাতে না লাগে। चित्तरंजन त्रिपाठी सर संगे जस्ट 2-3 बছর आगे मैंने गया था एनएसडी में, तो बहुत एक इंटरेस्टिंग वर्कशॉप चल रहा था। सर बैठे हुए थे, मैं गया था, मेरा कल्चरल को कन्वीनर दीप्तिमान भाई वो भी गए थे। तो हम लोग बहुत सारी बातें की उनसे और इतना पॉजिटिव वाइब मिला, बहुत आश्चर्य लगा। इसलिए लगा क्योंकि कोई भी पॉजिटिव वाइब यहाँ कोई अच्छे काम को लेकर नहीं था।
इस मिट्टी से, जिसको कल्चरल कैपिटल ऑफ इंडिया बोला जाता है गर्व से। तो दादा से मीट किया, बहुत बात हुआ और ये जिक्र किया था हम लोग कि हमारे वहाँ एनएसडी है नहीं, इस बारे में चर्चा हुआ था। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে পার্লামেন্টেও আলোচিত হয়েছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা পশ্চিমবঙ্গে হওয়ার ব্যাপারে বেশ কয়েক বছর আগে। কিন্তু আপনারা জানলে আপনাদের ভালো না খারাপ লাগবে জানি না, আমাদের বেশ কিছু নাট্য দিগ্গজ ব্যক্তি বলেছিলেন না এখানে দরকার নেই, সেই তথ্য দেওয়া হয়েছে, মিসগাইড করাও হয়েছে। যাই হোক, আজ ত্রিপাঠীজি যে কথাটা বললেন সেটা অত্যন্ত আনন্দের কথা। আর এইটুকু বলতে পারি যে এমন একটা প্রতিষ্ঠান, সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মাটি আজকে প্রস্তুত করে দিয়েছেন আপনারা প্রত্যেকে। জীবন, জীবিকা, বিভিন্ন যন্ত্রণায় আমরা যেভাবে আটকে পড়েছিলাম, তার থেকে মুক্তি দেওয়ার জন্য বাংলার এই পবিত্র মাটিকে তৈরি করে দিয়েছেন আপনারা। প্রতীক্ষায় থাকলাম, ভালো ভালো প্রোডাকশন দেখবার প্রতীক্ষায় থাকলাম একজন সামান্য শিল্পী হয়ে। এই মাটিতে এনএসডি দেখবার, ঠিক যেমন আমরা একটা অপার বিস্ময়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছি। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন এই মাটিতে আমরা প্রথম পালন হতে দেখব সরকার। আর আবিরদের বলি, আবির তো একা নয়, আবিরের সঙ্গে আরো বন্ধু, আরো সহযোদ্ধারা রয়েছেন, হয়তো আপনাদের মধ্যেই অনেকে রয়েছেন। যে লড়াইটা আবিরেরা করছে, ভগবান শ্রী রামচন্দ্রের বনবাস কাটিয়ে ফিরতে লেগেছিল ঠিক 14 বছর, আর তিতাসের 14 বছর পর এই সরকারি জায়গায় আপনাদের সবার ভালোবাসায় তারা জড়ো হয়েছে আবার একটা সুন্দর প্রোডাকশন দেওয়ার জন্য, একটা সুন্দর আলোচনার জন্য। যারা এসেছেন তাদের মধ্যে বহু বিদগ্ধ মানুষ রয়েছেন, বহু পণ্ডিত মানুষ রয়েছেন। আমি মঞ্চে যেমন চিত্তরঞ্জন বাবু রয়েছেন, নীলাঞ্জনদি রয়েছেন, তাদের প্রণাম জানাই, ঠিক তেমন দর্শক আসনে যারা রয়েছেন তারা, এবং নেপথ্যে যারা পরিশ্রম করে চলেছেন এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হতে পারে, এবং আমার প্রিয় শিল্পী বন্ধুরা যারা এখন সাজঘরে আপনাদের কাছে কিছু পরিবেশন করবার জন্য, নিজেকে নিংড়ে দেবার জন্য প্রস্তুত হচ্ছেন, সবাইকে নয়াবাদ তিতাসের শুভচিন্তক যারা যারা নয়াবাদ তিতাসের লড়াকু কর্মী, তাদের প্রত্যেককে প্রণাম এবং ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনীতির রং মুক্ত থিয়েটার একটা নতুন সূর্য উদয় হলো, যেটা জানালে তুমি একটু আগে মঞ্চে, সেটা নিয়ে আবার কিছু বলো দুজনে একসাথে। তুমি তো বলোই, তুমিও বলো। মানে দুজনে একসাথে বলে এটা কি আমরা ওই নাটকের মতন করে এক কোরাস বলবো নাকি? একজন জল বলো একসাথে। আমি শুধু একটাই কথা বলি যে আজকে অত্যন্ত একটা মিষ্টি দিন সবার জন্য। নয়াবাদ তিতাস আসলে কার্যত 14 বছরের বনবাস কাটিয়ে কিন্তু ফিরল নতুন আলোয়। আর এই আলোটা পশ্চিমবঙ্গের মানুষ এনে দিয়েছেন। তাদের জন্যই গান, তাদের জন্যই নাচ, তাদের জন্যই থিয়েটার, তাদের জন্যই যাত্রা, তাদের জন্যই লোকশিল্প, তাদের জন্যই সিনেমা, সবটা তাদের জন্যই চিত্রশিল্প, সবটা ভাস্কর্য, সবটা একটা অদ্ভুত কালো আধার তৈরি হয়েছিল যা মানুষের ভালো লাগেনি। মানুষ আধার কাটালেন, আর তার মাঝখানে আমরা ছোট ছোট যারা কর্মী, যারা একটু একটু লড়াই করতে শিখেছি বড়দের থেকে, তাদের বুকে খুব রক্তক্ষরণ হতো। আমাদের কাজটা তো পারিশ্রমিক না, কাজটা ভালোবাসা। তো সেই যন্ত্রণা আমরা পেয়েছি। আর কোথাও যেন বলে যে ওই একদলা লোহাকে পিটিয়ে সুন্দর কোনো জিনিস তৈরি করতে গেলে বোধহয় আগুন লাগে, তাকে পুড়তে হয়, যন্ত্রণা পেতে হয়। তিতাস ওই ভগবান শ্রী রামচন্দ্রের মতো আর কি 14 বছর কাটিয়ে ফিরলেন। তাই তিতাসের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক সর্বরী আবিরদের মতোই। এখানে যারা যারাই রয়েছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা কাজ করেন। তিতাসদের মতো বাকি থিয়েটার দলগুলো সুন্দর হয়ে উঠুক এই বিষহীন বাতাসে পশ্চিমবঙ্গে। এই জায়গাগুলোর পবিত্রতা আবার ফিরে আসুক আরো বেশি করে দ্রুত।
সেটাই সবাই চাইছেন, আমরাও চাইছি। একজন সাধারণ সহযোদ্ধা হিসেবে, তিতাসের একজন নাট্যকর্মী হিসেবে, একজন অভিনেতা হিসেবে আমার কাছে আমার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার মতো। তো সুন্দর হয়ে উঠুক প্রত্যেকটা জায়গায় এই চত্বরটা, স্বৈরাচারহীন হোক, আর যেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। ডেফিনেটলি নাটক এমন একটা অস্ত্র, সে বেঁধবার পর অনেকক্ষণ পর টের পাওয়া যায় যে কি বিঁধল বুকে। তো অপাঙ্ক্তেও তেমন একটা নাটক। এই থিয়েটার নতুন করে সেজে উঠছে, নতুন করে প্রাণ সঞ্চার করতে পারবে, থিয়েটার নিজে মনে করে নিচ্ছে। তার কারণ আকাশ আর মেঘলা নেই। সেই অর্থে সবার জন্য শুভেচ্ছা, নয়বার তিতাসের জন্য শুভেচ্ছা, আমার বন্ধুর জন্য শুভেচ্ছা, এবং আমাদের বন্ধুদের যাবতীয় যে টিম, যারা এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, তারা প্রত্যেক মুহূর্তে কনসেন্ট্রেট করছে কি করে এত মানুষ এসছেন, কি করে ভালো পারফরমেন্সটা দেবেন। তো তাদের জন্য আর একজন খুব আহ, শিল্পী বা সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার দিক থেকে শুভেচ্ছা। একজন ওয়ান্ডারফুল অ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে পাশে, তার পারফরমেন্স, তার যারা দেখবেন বাকিদেরও সব তাবড় তাবড় লোকজন রয়েছে, বন্ধু ভাই আবির রয়েছে, বাকি পুরো টিম। আবির এরা, হ্যাঁ মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি। এই 14 বছর পেরিয়ে জন্মদিন, এটা রাজ্যটক একটা মেইল আর কি। এমন মানে শুভ দিনগুলো যেন সবসময় একসঙ্গে হচ্ছে, আমরা চাই প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হোক। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যিনি ভয় আউট আর ভরসাহীনের যে পরিবেশটা তৈরি করে দিয়েছে, তা সর্বক্ষেত্রে আছড়ে পড়ছে তার ঢেউ, তার আলো। এবার সেই আলোটাকে যত্ন করে বাঁচিয়ে রাখবার দরকার আমাদের, এই দায়িত্ব আমাদের। তো আমাদের মিডিয়া বন্ধু বা বাকি যারা আপনারা এসেছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাই যে এমন এমন কর্মসূচি যেগুলো হয় এই অঙ্গনে আপনাদেরও সঙ্গে দেখা হওয়াটা বড় প্রয়োজন হয়ে পড়ে, নাহলে মানুষ অনেক কিছু থেকে তাকে সরিয়ে রেখে দেওয়া হতো। ওয়ান্ডারফুল ডে, সবার জন্য শুভেচ্ছা। নয়বার তিতাসের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা। চিত্তরঞ্জন ত্রিপাঠীজি এসেছেন আজকে, ন্যাশনাল স্কুল অফ ড্রামার তিনি ডিরেক্টর, অপূর্ব একজন মানুষ। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রাখলেন এবং তিনি জানালেন যে এনএসডির তরফ থেকে এইবার এই মেঘ কেটে যাওয়া বাংলার জন্য তিনি আর কি কি সাহায্য করতে পারেন। মঞ্চে আমাদের প্রিয় আমাদের দিদি নীলাঞ্জনা রায় ছিলেন সংস্কার ভারতীর, যারা অত্যন্ত নিভৃতে শান্তভাবে কাজ করে যান। যে সমুদ্রের গভীরতা যত বেশি হয়, যেমন তার উপরের ঢেউয়ের চঞ্চলতা থাকে না, তেমনই তারা। তো খুব সুন্দর পরিবেশ হয়েছে। এরপর অপাঙ্ক্তেও আরো পরিবেশটাকে মধুর করে তুলবে। সো ইগালি ইউ আর ওয়েটিং ফর দ্যাট। তাই শিল্পীকে বেশি জ্বালাতন করা উচিত না, যাতে সে হ্যাঁ, এটা ওয়ান্ডারফুল আসলে বন্ধাত্ম কাটলো তো, বন্ধাত্ম কাটলো। এবং আজকে যখন আমি এলাম, তখন ভদ্রলোক চেয়ারে যিনি বসে আছেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, 7 বছর পরে দিদি আপনি এলেন রবীন্দ্র সদনে। আমি খানিক থেমে গেলাম। মানে ওনারাও মনে রেখেছেন আমরা কতদিন আসিনি, আসতে হয়তো পারিনি, পারিনি, আসতে দেওয়া এবং হয়নি। হয়তো চাইতেন যে এরা কেন আসেন না। তো আমার 30 বছরের থিয়েটারের জীবন এবং প্রায় 27 বছরের ক্যামেরার সঙ্গে আমার সম্পর্ক। সম্পর্ক, আমার বসবাস। 6 মাসের বাচ্চাটা ছিল আমার যখন আমি শুরু করেছিলাম আমার প্রথম ধারাবাহিক, ছেলের বয়স 28। তো ফলে এই যে একটা দীর্ঘ সময়, 2012 সালে যখন বিজেপি জয়েন করি, তখন আঙুল দিয়ে দেখাতো জানিস, আর একটা নাম দিয়েছিল ওরা, বলেছিল সাম্প্রদায়িক সর্বরী। মানে আঙুল দিয়ে দেখাতো, ওই যে বিজেপি করে, ওই যে বিজেপি বিজেপি এরকম ভাবে বলতো। আজকে তাদের সবাইকে দেখি বদলে গেছে, তারা সবাই পাল্টে গেছে। কিন্তু আমরা ওই দিনগুলো ভুলবো না, আমরা মনে রাখবো ওই দিনগুলো। হঠাৎ করে চলে এলেই আপনারা ভুলে গেলেই আমরা ভুলবো না, কিন্তু আমরা আপনাদের কাজ করবার জন্য বাধা হয়ে দাঁড়াবো না, এটাও জানালাম। আমাদের যে- প্রতিশোধ নেই, কিন্তু প্রতিশোধ আমাদের নেই। মন আছে, তাই মনে মনে আছে। মনে আছে, কারণ যে থিয়েটার দলগুলো, তাদের আগ্রাসী ভূমিকা ছিল, যারা বিজেপি করেন তাদের থিয়েটার দল, সেইগুলোকে আমরা ব্রাত্য করে রাখবো। আমরা সরকারি হল দেব না, কেটে দেবো, ছেটে দেবো, হ্যাঁ, ব্লক করবো, আমাদের কথা মনে বলবো না, থাকবে এগুলো, একঘরে করে দেবো। আমাদের মনে থাকবে। আমরা কিন্তু এটা করব না, আপনারা থিয়েটারটা করতে পারবেন, কিন্তু আপনাদের বলা ওই কথাগুলো, আপনাদের ওই আচরণগুলো আমরা কিন্তু ভুলবো না, কিছুতেই ভুলবো না।
ভয় পাবে না, যন্ত্রণা সব মনে রাখবো। ভয় পাবে না। আমাদের প্রতিহিংসা বলে কোনো শব্দ না। আমাদের ডিকশনারিতে নেই। না, শুধু একটু তাকিয়ে হাসতে পারি কিছুক্ষণ নীরব। একটা পজ হতে পারে, সংলাপে যেমন পজ হয় তেমনি পজ হবে হয়তো। ভালো থাকবেন সবাই, দেখুন নাটক অপাঙ্ক্তেয়। আমার অনেক অনেক ধন্যবাদ। রুদ্রনীল ঘোষ একজন বিধায়ক, তার থেকে অনেক বড় মাপের একজন শিল্পী। রুদ্র একজন এমন শিল্পী যে ওর ছবি যখন দেখি মানে মুহূর্তে বুঝতে পারা যায় না যে ও কি করে ফেলতে পারে। মানে খাদ বলে একটা সিনেমা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, কৌশিক গাঙ্গুলি। তাতে ওর একটা সংলাপ ছিল, আমাদের ওই মায়ের চরিত্র করেছিলেন, কৌশিকদার মায়ের চরিত্র করেছিলেন লিলিয়ান্টি। লিলিয়ান্টিকে হঠাৎ করে বলছে, মা বলে ডেকে ফেললাম, ও এই যে মা বলে, মানে মা নেই তো, একটা ছেলে অযত্নী, অবহেলায় মার খেয়ে একটা ছেলে, মানে সে একটা বাসের খালাসি, বাতিলের দলে, তাকে একটা মা সন্তানের মতন ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসাটা নিয়ে করে কি, মানে মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিঁপড়ে খাবে, ওই ভালোবাসা নিয়ে সে করবে কি? ফলে তার মতন করে সেই ভালোবাসাটা পাওয়ার যে অভিব্যক্তি একজন শিল্পীই পারে। এবং আমি রুদ্রনীল ঘোষকে শিল্পী হিসেবে আমি সম্মান করি। আমার বড় পছন্দের শিল্পী বন্ধু, এবং আমি ওর সঙ্গে মঞ্চ শেয়ার করেছি। আবিরের লেখা নাটক অগ্নিজল, তাতে ও আর আমি দুটো চরিত্র করতাম। দুটো তিনটে সিন, একটা পিন পড়তো না, এবং শুধুই সংলাপের উপর দাঁড়িয়ে কোনো কোনো তামঝাম কিছু ছিল না। শুধু একজন বলছে, একজন বলছে, একজন বলছে, একজন বলছে। তো আমি চাইবো রুদ্র আবার থিয়েটার কর, হাজার ব্যস্ততার মধ্যে রেখেও থিয়েটার হোক আবার। কি ওই যে নীতিলাই বলছে অগ্নিজল হোক আবার, নীতিলাই বলছে অগ্নিজল হোক আবার, থিয়েটার হোক আবার, হাজার কষ্টের মধ্যে থিয়েটারটা হোক। অবশ্যই অবশ্যই সেই চেষ্টা তো রয়েছেই, কারণ মঞ্চের ভালোবাসাটা এটা ছোটবেলার জিনিস। মানে ওটার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা হয় না। প্রত্যেকটা মাধ্যমে তার নিজ গুণে সুন্দর। কিন্তু থিয়েটারে যে যন্ত্রণাটা রয়েছে, সেই যন্ত্রণায় তো টাকা নেই, রোজগারও থাকে না তেমন, দিতে হয়, পাওয়া যায় না, দেওয়া। তাই ওই যন্ত্রণাটার যে আনন্দ, সেটা একটা অপূর্ব একটা আঙ্গিক। তো যাই হোক, আমরা চাইবো যে সবাই ভালো কাজ করুন, একসঙ্গে কাজ করুন। যারা ভুল করেছেন, ভুল মুছে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে একটু নত হন। আমাদের কাছে দরকার নেই, ভালো কাজ করুন, এই মাটিটাকে ভালোবেসে কাজ করুন, এই দেশটাকে ভালোবেসে কাজ করুন, নিজের সংস্কার সংস্কৃতিকে ভালোবেসে কাজ করুন। এটুকুই বলবো। ভালো একটা রাজনৈতিক ছিল না, শুধু একজন বলছে, একজন বলছে, একজন বলছে, একজন বলছে। তো আমি চাইবো রুদ্র আবার থিয়েটার কর, হাজার ব্যস্ততার মধ্যে রেখেও থিয়েটার হোক আবার। কি ওই যে নীতিলাই বলছে অগ্নিজল হোক আবার, নীতিলাই বলছে অগ্নিজল হোক আবার, থিয়েটার হোক আবার, হাজার কষ্টের মধ্যে থিয়েটারটা হোক। অবশ্যই অবশ্যই সেই চেষ্টা তো রয়েছেই, কারণ মঞ্চের ভালোবাসাটা এটা ছোটবেলার জিনিস। মানে ওটার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা হয় না। প্রত্যেকটা মাধ্যমে তার নিজ গুণে সুন্দর। কিন্তু থিয়েটারে যে যন্ত্রণাটা রয়েছে, সেই যন্ত্রণায় তো টাকা নেই, রোজগারও থাকে না তেমন, দিতে হয়, পাওয়া যায় না, দেওয়া। তাই ওই যন্ত্রণাটার যে আনন্দ, সেটা একটা অপূর্ব একটা আঙ্গিক। তো যাই হোক, আমরা চাইবো যে সবাই ভালো কাজ করুন, একসঙ্গে কাজ করুন। যারা ভুল করেছেন, ভুল মুছে একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে একটু নত হন। আমাদের কাছে দরকার নেই, ভালো কাজ করুন, এই মাটিটাকে ভালোবেসে কাজ করুন, এই দেশটাকে ভালোবেসে কাজ করুন, নিজের সংস্কার সংস্কৃতিকে ভালোবেসে কাজ করুন। এটুকুই বলবো। ভালো একটা রাজনৈতিক প্রশ্ন। এই রে, নিজেকে শিল্পী বলে দাবি করা, নিজেকে শিল্পী বলে দাবি করা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিএসও বদলে দেওয়া হয়েছে। সেটা নিয়ে এখন ডেরেক ওব্রায়েন কখনো তালা লাগাচ্ছেন, বা কখনো সংবাদ মাধ্যমে এটা তুলে ধরা হচ্ছে যে আমার সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে, তিনি লাইভ করছেন, লাইভ করে দেখাচ্ছেন। এগুলো মানে কি ধরনের রাজনীতি বলে আপনি মনে করেন? দেখুন, আর তো কিছু করার নেই। আমাদের বাড়িতে বাচ্চারা আছে, দেখবেন তাকে যখন পড়ার বই দেন কিংবা হয়তো ছবি আঁকতে দিলেন, যখন তার আর কোনো কিছু ভালো লাগছে না,
যা ভালো কাজ সেটা করতে ভালো লাগছে না, ইভেন মা যদি দুধ রুটি খেতে দেয় সেটাও সে জানলা দিয়ে ফেলে দিত। ভালো তো, তারপর সে বসে বসে কাজ নেই বলে দেখবেন সোফা খুঁটছে, নয় দেওয়ালের রং তুলছে। এরা তাই করছেন শিশু। এবং অরূপ বিশ্বাসের ক্ষেত্রে যেটা ধরে নেওয়া হচ্ছে, অরূপ বিশ্বাসকে অবশেষে দেখা পাওয়া গেছে এবং আজকে বেশ কিছু জিনিসপত্র হয়েছে, চোর অরূপ বিশ্বাস বলে স্লোগান দেওয়া হয়েছে, মেসিকান্ডের চোর বলে অনেক কিছু হয়েছে আর কি। তো কি মনে হচ্ছে এবার কি একদিকে যারা মেসি হ্যাটট্রিক করেছে, হ্যাঁ, সেদিকে উনিও উনিও হ্যাট্রিক করে ফেলছে। তো হাজিরা না দেওয়াতে মানে এবার কি শ্রীঘরটা আর যা সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে? দেখুন, আইনের কাছে তো আমরা সবাই এক, আপনি আমি, অরূপ স্বরূপ কুরূপ দুরূপ, তো তারা তো একই। তারা এর আগে ভেবেছিলেন যে শাসকের আইন চলে, এবং সত্যি তো তাই। তারা অন্যায় করেছেন, লুট করেছেন, তাদের দিদি ভাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচিয়ে দিয়েছিলেন। পুলিশকে বাধ্য করা হতো যে আইনের রক্ষা না করে যারা আইন ভাঙছে, আইন লুট করছে, মারছে, সেই বাটপাটদের পুলিশ ঠোকান দেওয়া হতো, নাহলে সেই পুলিশের প্রমোশন আটকে যেত। অত্যন্ত সুযোগ্য পুলিশ তারা, বা তাদের প্রমোশন আটকে যেত বা ট্রান্সফার হয়ে যেতে হতো। কারণ সেই সময় শাসকের নিজের আইন চলতো এই মাটিটাতে, আর মানুষের ভালোবাসার আশীর্বাদ এখন আইনের শাসন দেওয়ার জন্য নতুন সরকার মানুষই নিয়ে চলে এসেছে, যার কাছে অপরাধ করলে সে আপনি আমি বা আমাদের কথা যে বন্ধুরা শুনছেন, বা অরূপ হোক, স্বরূপ হোক, কুরূপ হোক, দুরূপ হোক, তারা শাস্তি পাবেই, যা লেখা রয়েছে এইটাই হচ্ছে, এই আর কি। আর রুদ্রদা, আর আমি আপনি একটা বলছেন, প্রশ্ন আমি জাস্ট একটা দিয়ে শেষ করি তখন। সেটা হচ্ছে, আপনি এই মুহূর্তে একটা খুব সুন্দর কথা বললেন যে প্রতিহিংসা আমাদের ডিকশনারিতে নেই, আমরা শুধু একটু হাসবো। তো এর আগে আপনার সাথে একবার আমার কনভারসেশন হয়েছিল, যখন পরমব্রত চট্টোপাধ্যায়, নাম করে বলেছিলেন রুদ্রনীল ঘোষের সাথে এক আসনে আমাকে বসাবেন না, গৌতম ভট্টাচার্যকে বলেছিলেন। আজ যখন বলছে রুদ্র তো আমার বন্ধু, তখন কি হাসি পাচ্ছে? না এই উত্তরটা একটু জোরে বলুন। না, আমার একদম হাসি পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই ধরনের কথা যে বা যারা বলবেন, তারা নিজের কাছেই যদি নিজেকে হাসাবার উপাদান নিজে করেন, এ দায়িত্ব তাদের। তো এরম বহু মানুষ রয়েছেন, আহ, আমি গেলে সেই নিমন্ত্রণ বাড়ি থেকে তারা চলে যেতেন, আমি না খেয়ে বেরিয়েছি। কোনো সামাজিক অনুষ্ঠানে আমার পাশে দাঁড়াতেন না তারা, আজকে পাশে দাঁড়াচ্ছেন। আমি বলে ফেলি আর কি এদের, যে আজ তুমি ফুল দিলে কাল দিতে গালি, আজ তুমি ফুল দিলে কাল দিতে গালি, বাগানে তো মালি নেই, কই গেল মালি। বাহ, দিদি করো। দাদা, শেষ একটা প্রশ্ন করবো। এই যে অভিষেকের যে আত্মসহায়ক কে অভিষেক? অভিষেক যাকে বন্দ্যোপাধ্যায়, অভিষেক ভাইপো, গুন্ডারাজ ভাইপো। তো তার যে আত্মসহায়ক সুমিত রায়, কি বলবেন তার সম্পর্কে? সে তো নিরুদ্দেশ। খুব স্বাভাবিক, চোর ছ্যাঁচোর তারা তো পালিয়ে যায়, আমরা তো জেনারেলি জানি, লুকিয়ে পড়ে, আড়াল হয়। তাই তারা হয়েছেন, যা ক্ষতি তারা করেছেন। মানুষ কি করতে পারে, আইন কি করতে পারে, এই দুটোর সামনে তারা আর দাঁড়াবার কোনো মতলব ভেজে পাচ্ছেন না। দুর্ভাগ্যজনক। যদি কেউ অন্যায় করে থাকেন তাকে শাস্তি পেতেই হবে। আমাদের আইন হয়তো একটু স্লোলি চলে, কিন্তু ভাবনাটা ভাববার জন্যই সে স্লো হয়, যে পরে কোনো দৃঢ় সিদ্ধান্তে আসবে। এবং যেভাবে ব্যান করা হতো আগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যারা বিরোধী দল করতো, এবং আপনাকেও একটা সময় প্রায় 5টা বছর বসে থাকতে হয়েছে বাড়িতে, সেই সময় আমরা জানি কি পরিস্থিতি ছিল। আপনারা এখন দায়িত্ব নেওয়ার পর এই যে সরকারি মঞ্চ না পাওয়া বা সরকারি অনুষ্ঠানে যাদেরকে ব্যান করে দেওয়া তারা পেত না, এখন সেই জায়গাটা কিভাবে পরিচ্ছন্নতা আসবে? পরিচ্ছন্নতা পরিষ্কার, আমার দেশের নিয়ম মেনে যারা যারাই চলবেন, আমার দেশকে যারা ছোট করবেন না, যা কোনো দেশ করে না, যারা নিজের সংস্কার সংস্কৃতিকে অসম্মান করবেন না, যারা নিয়ম ভাঙবেন না, তারাই কাজ করবেন। দেখুন, আমি খুব ভালো ডাক্তার, তার মানে তো এটা না যে আমি হাফ প্যান্ট পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে সিগারেট খেতে খেতে অপারেশন থিয়েটারে ঢুকে যেতে পারি, তাই না? আমি দারুণ ইঞ্জিনিয়ার, তার মানে তো মানে এটাই না আমি কারোর ঘাড়ে লাফিয়ে পড়ে বলতে পারি হাই ব্রো, বলতে তো পারি না। ওই স্মার্টনেসটা আলাদা জিনিস, তাই না? আর আইন বা নিয়মটা আলাদা জিনিস। বাড়ির পোশাক পরে একজন শিক্ষক স্কুলে যেতে পারেন না, ঠিক তেমনই তিনি যতই মহান শিল্পী হন না কেন,
সেই কাজটা যতই ভালো জানুন না কেন, স্বাধীনতার মানে তো আসলে হলো যে আমি কোনটা বলবো বা করব না সে বিষয়ে জ্ঞান অর্জন করা। আমার দেশ, সেটাকে তো ভালোবাসতে হবে। টুকরে টুকরে এসব কি? তো যাই হোক, আমার মনে হয়েছে তারা নিজেরা বুঝে গেছেন, নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, পাল্টেও নিয়েছেন। ভালো, উপলব্ধিটা হওয়া ভালো, এই আর কি। আর তাড়াতাড়ি অনেকে রং বদলাবার চেষ্টা করছেন, আমি বলবো এত কিছু করার কোনো প্রয়োজন নেই। আমরা একবারও বলিনি, আমাদের প্রচুর কর্মীরা রয়েছেন, 321 জন কর্মীকে খুন করা হয়েছে, ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, রেপ হতে হয়েছে, হাত পা চোখ ভেঙে দেওয়া হয়েছে, গর্ত করে দেওয়া হয়েছে চোখে। আমরা তাদের চিনি, আমাদের অনেক রয়েছে। আপনাদের দরকার নেই, গেরুয়া গামছা কিনে মাথায় মারছেন, এগুলো ঠিক নয়। হাতে কমলা লেবু নিয়ে ঘুরছে সারাদিন, এগুলো প্রয়োজনীয়। আপনি সাধারণ নাগরিক হিসেবেই থাকুন না কেন, আপনি অক্সিজেন, আলো, বাতাস, জল সব পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা আছি তো, বসুধৈব কুটুম্বকম, আমরাই তো গর্বের সঙ্গে বলি। কিন্তু রেড রোডে যেভাবে এই যে যোগা দিবস পালন করা হবে রাস্তা বন্ধ করে, মানে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে CPM এবং বলছে, মানে বামেরা বিশেষ হ্যাঁ, বিশেষ করে বামেরা এবং শতরূপ ঘোষ বলেছেন, এবং উনি বলছেন যে মানে এটা মানে কিরকম ধরনের রাজনীতি, যে মুসলমানদেরকে রেড রোডে নামাজ পড়তে দেওয়া হবে না, কিন্তু 7 দিন ধরে যোগা করা হচ্ছে, এবং উনি ডিগবাজি খাচ্ছে, এই শব্দটা পর্যন্ত ব্যবহার করেছেন। কি বলবেন রুদ্রদা এই প্রসঙ্গে? দেখুন, অনেক ধরনের মশা বেরিয়েছে, সেগুলো কামড়ালে ম্যালেরিয়া হয়, ডেঙ্গি হয়, ফাইলেরিয়া, এগুলো হয়। তারপরেও আরো বেশ কিছু মশা বেরিয়েছে, সেগুলো কামড়ালে এই ধরনের কথা বেরোবার অসুখ হয়। প্রথম কথা হচ্ছে যে নামাজ পড়াটা একটা ধর্মীয় বিষয়, রাস্তা দখল করে। আর যোগ অভ্যাস করা হচ্ছে শরীরকে ফিট রাখার বিষয়, যার সঙ্গে তো কোনো ধর্মের যোগাযোগ নেই। আমার মনে হয় যে ওনারা গুলিয়ে ফেলেছেন। আসলে যে 30% নিয়ে টানাটানি করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, দড়ি মধ্যখান থেকে ছেড়ে গিয়ে দুপক্ষই উল্টে পড়ে গেছে ড্রেনে। এই যন্ত্রণা, গভীর যন্ত্রণা। ওনারা বলছেন আমরা বলবার মতো পরিবেশ রেখে দিয়েছি, রাখা উচিত, এটাই সৌজন্য, এটাই ভদ্রতা। বলুন, আরো বলুন, কিন্তু প্লিজ। 1996 সালে অপারেশন লোটাস নাকি একটা করেছিলেন, সানশাইন, অপারেশন সানশাইন। সেখানে হাজার হাজার শ্রমিককে তারা রাত্রিবেলা মেরে বেঘর করে দিয়েছিল, যারা ওদেরই ইউনিয়ন করত। এই বিষয়ে শতরূপ বাবুর মতো ব্যক্তিরা কি বলেন সেটা শুনবার জন্য একটু অপেক্ষায় রয়েছে। তারা মরিচ ঝাঁপিতে মানুষ মেরেছিলেন, তারা বিজন সেতুতে মানুষ পুড়িয়ে জ্যান্ত মেরেছিলেন। আমি জানি না তারা কি বলছেন, আমার মনে হয় এগুলো তো দুঃখ। তারা ভেবেছিলেন 2026-এ হয় বিমানবাবু বা লেনিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। দেখুন, এখন সেটা হয়নি, তারা কষ্ট পেয়েছেন, সেই কষ্টকে সম্মান করা উচিত আমাদের। রাজনৈতিক প্রশ্ন, রূপলি পর্দা মাতাচ্ছ, থিয়েটারের কাজ কতটা কঠিন বলে তোমার মনে হয়? যথেষ্ট রকম, থিয়েটারের কাজ যথেষ্ট রকম কঠিন। তখন থিয়েটারে মঞ্চে চলে এলে শিল্পীর কোনো রিটেকের আর অবকাশ নেই, এবং তার প্রত্যেকটা রোমকূপ কিন্তু দর্শক দেখেন। আর একটা কথা, সিনেমাতে ক্যামেরাম্যান যেভাবে যতটা আপনার অভিনেতাকে দেখায় আপনি সেইটুকু দেখতে বাধ্য। ধরুন ক্লোজ শটে আপনার চোখ দেখানো হচ্ছে, ওই ব্যক্তি হয়তো হাত পা ছুঁড়ে খাচ্ছে, কিন্তু আপনি ক্যামেরা দিয়ে শুধু তার চোখটা ধরে রয়েছেন। সিনেমা হলে, টিভিতে বা সিনেমাতে লোকে ওইটুকু দেখতে বাধ্য, কিন্তু থিয়েটারে আপনি কাউকে অনুশাসন করে ওইটুকুই দেখুন করতে পারবেন না। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি দর্শকের নজরে রয়েছে, আপনার নিঃশ্বাসের শব্দ সে নিতে পারছে। ফলত এই আঙ্গিকটা তো বেশ কঠিন, যাত্রাও তুমুল কঠিন। আপনাকে আরেকবার চাই, এই চ্যানেল থেকে বলছি, আপনি একদিন বেসরকারি চ্যানেলে খুব সুন্দর কৌতুক করতেন, 16 বছর 20 বছর আগে নামটা বলছেন, সেভাবে কি আরেকবার পেতে পারি রুদ্রনীল ঘোষ অভিনেতাকে? ছোট ছোট কৌতুক। আমার থেকে পেতে হবে না, আপনি হরিশ চ্যাটার্জিতে যান, এক ভদ্রমহিলা বসে আছেন, তাকে কোনো কথা জিজ্ঞেস করুন, ওটা তো পেটের দায় করতাম, উনি মনের দায় করে দেবেন। কাশফুলের পাশবালিশ দিয়ে শুরু করবেন, তারপর রেপা মুখবাম ঝকাম, আমার বাড়িতে থাকে জ্যাকি চ্যান, এসব শুনে। থ্যাংক ইউ সো মাচ।